ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো শিল্প অঞ্চলে নতুনভাবে ব্যবসায়ীদের চাঁদাবাজি ঠিক বলা উচিত হবে কিনা আমরা পরিষ্কার না, কিন্তু ব্যবসায়ীরা অভিযোগ করছেন যে তাদের কাছ সাথে চাঁদাবাজি হচ্ছে এবং সেটি আপনারা জানেন যে একটু ভিন্নভাবে হচ্ছে আর কি। বিএনপি সরকার ক্ষমতায় নেওয়ার পরে বিএনপি সরকারের একটি স্লোগান আছে, আপনারা খেয়াল করেছেন, বলছে যে নতুন বাংলাদেশ গড়ার কাজ বিএনপি সরকার করছে। এই নতুন বাংলাদেশের যে প্রত্যাশা এবং শিল্প অঞ্চলগুলোতে এখন যেভাবে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন ব্যক্তি যে আচরণ করছে সেটি কোনোভাবে যাচ্ছে না। আমাদের দেশে প্রধান শিল্প আপনারা জানেন তৈরি পোশাক শিল্প, এবং তৈরি পোশাক শিল্পের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ টেক্সটাইল এবং অন্যান্য খাতগুলো রয়েছে। এর প্রত্যেকটি জায়গায় ঝুট একটি ব্যবসা, যেটি দীর্ঘদিন ধরে বাংলাদেশে হয়ে আসছে, এবং এই ব্যবসা নিয়ে বাংলাদেশে এর আগেও সবসময় মারামারি, গণ্ডগোল, চাঁদাবাজি, দলীয় প্রভাব খাটানো, এরকম অনেক ঘটনা আমাদের দেশে রয়েছে। ঠিক সেই ব্যবসাটিকে ঘিরেই নতুনভাবে এক ধরনের লোক তারা আবারও তাদের সেই প্রভাব খাটিয়ে ব্যবসা হাতিয়ে নেওয়া বা ব্যবসায়ী যারা বা উদ্যোক্তা যারা তাদের সঙ্গে অসদাচরণ, এরকম অনেকগুলো ঘটনা ইতিমধ্যে ঘটেছে এবং সেটি সামনের দিকে প্রকট আকার ধারণ করবে, সেই ধরনের আশঙ্কা প্রকাশ করছেন উদ্যোক্তারা বা শিল্প মালিকরা। এই নিয়ে টিভিএসের বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি করেছেন টিভিএসের সিনিয়র রিপোর্টার রিয়াদ হোসেন। আমরা তার কাছ থেকে শুনবো যে কোথায় কী ধরনের অসুবিধাগুলো হচ্ছে বা এই ব্যবসার মধ্যে কে কিভাবে অন্তর্ভুক্ত হয়ে উদ্যোক্তাদের উপরে প্রভাব খাটাচ্ছে। রিয়াদ হোসেন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে শিল্প অঞ্চলগুলোতে নতুন ধরনের লোকজন এসে শিল্প কারখানাগুলোর সঙ্গে ব্যবসা করার কথা বলছে বা সেখানে জোর করে ব্যবসা নেওয়ার এক ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। আসলে ঘটনাগুলো কি ঘটছে? আব্দুল্লাহ ভাই, আপনাকে ধন্যবাদ। দেখুন, জুট ব্যবসা বাংলাদেশে বহুদিন ধরে কিন্তু এটি একটি আলোচিত বিষয়। যে ঝুট মানে হলো গার্মেন্টস টেক্সটাইলের যে মানে কাজ, আপনার পোশাক বানানোর প্রক্রিয়ার মধ্যে যে অতিরিক্ত অংশগুলো বিভিন্ন কাটতে গিয়ে অথবা নানানভাবে যে এক্সট্রা অংশটা ওয়েস্টেজ, যেটা মূল পোশাকটা বানাতে গিয়ে যেসব অংশ বাদ পড়ে যায়, হ্যাঁ, যেটি বাদ পড়ে যায়, সেটি একটি সুতা আপনি যখন তুলা থেকে সুতা বানানোর প্রক্রিয়ায়, সুতা থেকে কাপড় বানানোর প্রক্রিয়ায়, কাপড় থেকে পোশাক বানানোর প্রক্রিয়ায় হয়। বাংলাদেশে এটি নেট পোশাকের ক্ষেত্রে 32% পর্যন্ত ওয়েস্টেজ অনুমোদিত। তার মানে আপনি ধরে নিতে পারেন কোনো ক্ষেত্রে 32% পর্যন্ত এই ওয়েস্টেজ হতে পারে আপনার পোশাক বানানোর প্রক্রিয়ায়, যেই কাঁচামালটা তিনি ইউজ করবেন। তার মানে ওয়েস্টেজের পরিমাণ বেশ ভালো। সব জায়গায় এরকম নয়, কিছু কিছু ক্ষেত্রে কম। এখন এই যে ঝুট যিনি যার ফ্যাক্টরিতে এই ঝুটটা হয়, এটিকে ঝুট বলে। তো এই ঝুটটা উনি বাইরে বিক্রি করে, এটিরও কিন্তু আবার একটা মার্কেট আছে। এটি থেকে আবার নতুন করে রিসাইকেল করে এখান থেকে সুতা হয়, আবার এখান থেকে কাপড় পোশাক হয়, সেটি আবার লোকাল মার্কেটে বিক্রি হয় অথবা কোনো ক্ষেত্রে এক্সপোর্ট হয়। এটির একটা মার্কেট আছে। এখন বিষয় হচ্ছে, এই ঝুট ফ্যাক্টরি মালিক যার কাছে চাইবেন তার কাছে বিক্রি করতে পারবেন, এবং ঝুট ব্যবসা তো কোনো অবৈধ কোনো ব্যবসা নয়। মুশকিল হচ্ছে যখন কেউ বাধ্য করে কাউকে যে আমাকেই দিতে হবে, আপনার এই ঝুটের দাম আছে ধরুন 100 টাকা, উনি বলবেন যে না, আমি আপনাকে 60 টাকা দিব, 50 টাকা দিব, অথবা 80 টাকা দিব, অথবা 40 বা 20 টাকা দিব। কখন বলে? যারা প্রভাবশালী, পাওয়ারে থাকে তারা। বাংলাদেশে বছরের পর বহু বছর ধরে, এটি যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন সাধারণত যেটা হয় যে সরকার ক্ষমতায় আসে সেই সরকারের স্থানীয় প্রভাবশালী যারা থাকে পাওয়ারের মধ্যে, তারা বাধ্য করে ফ্যাক্টরি মালিকদেরকে বা বলে যে আপনি আমাকে দেন বা আমার অমুক লোককে দেন বা ওই লোককে দেন। এবং সেক্ষেত্রে তখন আর মালিক উনি তার স্বাধীন মতো যে কাউকে দিবেন সেটি সাধারণত করতে পারেন না। এই যে প্রক্রিয়াটা, প্রথমত মালিক ইচ্ছা মতো যে কাউকে উনি যাকে দিতে চান, ফ্যাক্টরি মালিক, তিনি সেটা দিতে পারছেন না। আবার উনি এটার জন্য যে পরিমাণ টাকা প্রাপ্য পাওয়া উচিত সেটি পাচ্ছেন না। এটি কিন্তু এক ধরনের পরোক্ষ এক ধরনের চাঁদাবাজি। এবং বাংলাদেশে বহু বছর ধরে এটি হচ্ছে। নতুন সরকার আসার পরে, ধরুন 5ই আগস্টের পরে এক ধরনের
নতুন বাংলাদেশ মানুষের প্রত্যাশা ছিল, বিএনপি সরকারের মানুষের কাছে কমিটমেন্ট ছিল যে ব্যবসা বাণিজ্যকে সহজীকরণ, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করা এবং কোনো ধরনের অন্যায় অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান। কিন্তু নতুন করে আসার পরে বিএনপির নাম দিয়ে, বিএনপি নেতা কর্মী এই নাম দিয়ে কিন্তু বিভিন্ন এলাকায় এখন এই ব্যবসায়ীদের উপরে এইরকম মানে তাদের ঝুট অন্যকে কাউকে দিতে বাধ্য করা হচ্ছে। এখানে কোনো কোনো ক্ষেত্রে এমপির নাম চলে আসতেছে, স্থানীয় প্রভাবশালীর নাম চলে আসছে, বা ইভেন কেন্দ্রীয় পর্যায়ের প্রভাবশালী কারো কারো নামও চলে আসে। তো এখন যদি এই হচ্ছে মানে বর্তমান অবস্থা। এবং এর পরে আমরা যেটা দেখলাম সম্প্রতি, আপনি দেখবেন 5ই আগস্টের পরে কিন্তু আওয়ামী লীগের লোকজন সবাই চলে গেল, পালিয়ে গেল, তখন এক ধরনের দখল হয়েছে ইন্ডাস্ট্রিগুলোতে। এই ধরনের ঝুট ব্যবসা বলেন বা যা যা আছে, চাঁদাবাজির যেই বিভিন্ন ধরনের চাঁদাবাজি তো হয়। তারপরে আবার নতুন করে ফেব্রুয়ারির ইলেকশনের পরে দেখা গেছে আগে যারা এই ঝুট ব্যবসায়ের নিয়ন্ত্রণে এসেছে, হয়তো এমপি নমিনেশন পেয়েছেন এমন একজন, তার আবার লোকজন নতুন করে এসেছে, তো ফলে হয়তো একই দলের মধ্যেও হয়তো দেখা গেছে তাদের মধ্যে গন্ডগোল হয়ে যাচ্ছে। আপনি জানেন এই ঝুট ব্যবসা নিয়ে কিন্তু বাংলাদেশে বহু গন্ডগোল, খুন খারাপির মতো ঘটনাও আছে, বহু কিছু বাংলাদেশে এই ঝুট ব্যবসা নিয়ে, ঝুটকে কেন্দ্র করে হয়েছে। এটা কিন্তু এখন নতুন করে আবার মেরুকরণ হচ্ছে। বিভিন্ন জায়গায় ফ্যাক্টরি মালিকদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের ট্রাক বের হতে দিচ্ছে না তাদেরকে। ইভেন আমরা 2টা অভিযোগ পেয়েছি, একটি হচ্ছে এনভয় টেক্সটাইল এবং একটি হচ্ছে এসকিউ গ্রুপের। এই দুটোই কিন্তু বাংলাদেশের, এনভয় একটা শীর্ষস্থানীয় টেক্সটাইল ফ্যাক্টরি, এসকিউ কিন্তু শীর্ষস্থানীয় রপ্তানিকারক প্রতিষ্ঠান, খুব নামকরা ব্র্যান্ডের কাছে এক্সপোর্ট করে। এই সব প্রতিষ্ঠানগুলো অভিযোগ করেছে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে মামলা করেছে, শিল্পাঞ্চল পুলিশের কাছে অভিযোগ করেছে। এরকম 2টি অভিযোগের কপি আমরাও পেয়েছি। সেখানে বলা আছে এসকিউ গ্রুপের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, তার অফিসারদেরকে স্থানীয়, এটি হলো ভালুকাতে, ময়মনসিংহের স্থানীয় প্রভাবশালী একটি গ্রুপ তাদেরকে ইভেন হত্যার হুমকি দিয়েছে যদি তাদের লোকজনকে এই ব্যবসা না দেওয়া হয়, এই ধরনের বিষয়। এনভয়ের ক্ষেত্রেও এনভয়ের 2 জনের নামও উল্লেখ করেছে সেখানে। তাদের ট্রাক ছিনতাই করে নিয়ে গেছে দিন দুপুরে তার গেটের সামনে থেকে। তারপরে ওই ফ্যাক্টরির যে নির্মাণ কাজ করবে ফ্যাক্টরির ভেতরে, সেটি করতে পারছে না, নির্মাণ সামগ্রী ভেতরে নিতে দিচ্ছে না, কি তাকে ওই ঝুট ব্যবসা দিতে হবে। এটি 2টি উদাহরণ। বাংলাদেশের বিভিন্ন শিল্পাঞ্চলে এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন বাধ্য হয়ে শিল্প মালিকরা দিতে হচ্ছে, কারণ এখন স্থানীয়দের সঙ্গে অনেকে কনফ্লিক্টে যেতে চাচ্ছে না, কারণ তারা যদি আবার কোনো না কোনোভাবে তার ঝামেলা তৈরি করে, এই জন্য অনেকে ভয়ে তাদের সঙ্গে আর কনফ্লিক্টে যায় না। একজন আমাকে বললেন যে 10 টাকার জিনিস আমাকে 2 টাকা দিচ্ছে, এখন আমি মেনে নিতে বাধ্য হচ্ছি। আচ্ছা রিয়াদ ভাই, একটা জিনিস আপনার কাছ থেকে আর একটু শুনি, সেটি হচ্ছে এই ব্যবসাটা করতে কি ব্যবসায়িক কোনো দক্ষতা, ব্যবসায়িক জ্ঞান এগুলো লাগে কিনা একটা, আরেকটা হচ্ছে আপনি এতক্ষণ যাদের কথা বললেন তারা হচ্ছে যেখানে ঝুট উৎপাদন হয় তাদের কাছ থেকে ঝুট কিনে নিচ্ছে। এই ঝুট থেকে আপনি যেটা বললেন যে রিসাইকেল করে নতুন করে সুতা বা কাপড় ইত্যাদি হয়ে থাকে, এই যে এরা তো কোথাও না কোথাও বিক্রি করে। এই কেনার ক্ষেত্রে যেরকম তারা জোর করে কিনছে, বিক্রি করার ক্ষেত্রে যারা ক্রেতা তাদেরকে কি কিনতে বাধ্য করছে? কিনতে বাধ্য করছে কিনা আমরা সেটা জানি না, যেহেতু এটার একটা চাহিদা আছে, ফলে তখন বাজার রেটেই হয়তো এটা যাবে। হয়, কিন্তু যে জিনিসটা হচ্ছে আপনি কাঁচামালটা এটি তারা অনেকটা নিচ্ছে। হ্যাঁ, এখন ধরুন যেটি হচ্ছে হয়তো লোকাল প্রভাবশালী এমপি হতে পারেন, বা এমপির পরের এমন কেউ হতে পারেন, অথবা আরও বড় ছোট কেউ হতে পারেন। উনি বলে দিচ্ছেন যে আমার লোককে দিবেন, তার লোক এটি নিয়ে হয়তো উনি থার্ড পার্টি হিসাবে বা মিডলম্যান হিসেবে উনি কাউকে দিয়ে দিচ্ছেন, এর বিনিময়ে উনি কিছু পয়সা পাচ্ছেন। ইন্ডাস্ট্রিয়াল বেল্ট যেগুলো আছে সেখানে এরকম ধরুন 50-100টা 200, 300, 400 ফ্যাক্টরি যে এলাকায় আছে, সেখানকার এই লোকজন যদি এইসব ফ্যাক্টরির ঝুট নেয়, তাহলে আপনি চিন্তা করুন হিউজ পরিমাণ ঝুট, এবং এখান থেকে কিন্তু বিনা পরিশ্রমে তার একটা ইনকাম চলে আসছে। কারণ এরা কিন্তু যেটি করে, ব্যবসা যারা করবে তারাই হয়তো এরা নিয়ে পার কেজিতে বা পার মানে প্রতি 40 মনের যে কোনো একটা তাদের হিসাব আছে, বা প্রতি 100 কেজিতে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পায়, দিয়ে দিচ্ছে। তাহলে এই যে মাঝপথে উনি যে টাকাটা পাচ্ছেন, প্রথমেই এটা ক্লিয়ার হওয়া দরকার। ঝুট ব্যবসা উনি করতেই পারেন, এতে কোনো সমস্যা নেই, কিন্তু এটি তো
যিনি ঝুট দিবেন উনি যাকে দিবেন তার তো সেই স্বাধীনতা থাকতে হবে। সেই স্বাধীনতা তো উনি পাচ্ছেন না, উনি সেই স্বাধীনতাও পাচ্ছেন না, আবার যাকে যেই পরিমাণ টাকা পাওয়ার কথা সেটি উনি পাচ্ছেন না। আমাকে একজন নেতা বললেন যে আমরা অনেক বছর ধরে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আগে আওয়ামী লীগের লোকজন খেয়েছে, এবং উনি আমাকে ওপেন বলেছে, যিনি অভিযুক্ত একজনের সাথে আমি কথা বললাম, আওয়ামী লীগ এটি উনি বললেন যে এটি রাজনৈতিকভাবে, রাজনৈতিক নেতারাই বা রাজনৈতিকভাবেই চলে, সবসময় চলেছে, অতীতেও এখনও এটি হচ্ছে। তার অভিযোগ হচ্ছে যে আগে আওয়ামী লীগের লোকজন খেয়েছে, এখন আমরা পাবো, কিন্তু আমাদেরকে দিচ্ছে না কেন বা আমরা পাচ্ছি না কেন, তার অভিযোগ হচ্ছে এটা এই ধরনের। এবং একটি ফ্যাক্টরিতে গিয়ে রীতিমতো উনি থ্রেট দিয়ে আসলেন। আপনি বুঝেন এটি একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কতটা কঠিন পরিস্থিতি, যে কর্মকর্তারা শুধুমাত্র ঝুট ইস্যুকে কেন্দ্র করে হত্যার হুমকি পান। আচ্ছা, এই যে হত্যার হুমকি বললেন বা বিভিন্ন সময় থ্রেটের কথা ঘটনা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীরা তারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? তারা কি শুধু আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গিয়েই এর সমাধান চাচ্ছে, নাকি সরকারের কাছেও, যেহেতু যারা এই থ্রেটগুলো দিচ্ছে তারা কোনো না কোনোভাবে রাজনৈতিক দলেরই অংশ, রাজনৈতিক দলেরই প্রতিনিধি বা রাজনৈতিক নেতাদেরই সাঙ্গপাঙ্গ, তাহলে সরকারের কাছে কি ব্যবসায়ীরা যাচ্ছেন? সরকার কি তাদেরকে কোনো ধরনের ব্যবস্থা করার কথা বলছে? আমরা যেটা জানলাম যে সেটি হচ্ছে ব্যবসায়ীরা ওই স্থানীয় প্রশাসনের কাছে, ধরুন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ অথবা স্থানীয় থানা মামলা করছে বা এফআইআর অথবা জিডি করছে, কিংবা পুলিশের শীর্ষ পর্যায়ের কাছে হয়তো অভিযোগ দিচ্ছে। তো এর বাইরে ওনারা সরকারের কাছে, শীর্ষ পর্যায়ের কাছে এখনও গিয়েছেন কিনা সেরকম তথ্য আমাদের কাছে নেই। প্রসঙ্গক্রমে আরেকটা বিষয় বলে রাখি, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল উনি বললেন যে উনি নিজেই পরিস্থিতির শিকার। এই যে ঝুট বলি, ঝুট ইস্যু বা চাঁদাবাজি, ওনার ব্যবসায়ী হিসাবে উনি যেরকম শীর্ষস্থানীয় ব্যবসায়ী, রাজনীতিতেও কিন্তু ওনার একটা অবস্থান আছে। আছে। ওনার ওনারটা টেক্সটাইল মিল নয়, এটা হচ্ছে পেপার মিল। রূপগঞ্জে দুটি পেপার মিল এবং বোর্ড মিল। উনি বললেন যে সেখানে স্থানীয় প্রভাবশালীর ইন্ধনে তাকে বলা হচ্ছে যে আপনি আমাকে সেখানেও কিন্তু এক ধরনের ওয়েস্টেজ হয়, সে ওয়েস্টেজ দিতে হবে। বললো যে 10 টাকা যেটির দাম সেটি হয়তো 8 টাকা দিতে চাচ্ছে, তারপরে জোর করে বলতেছে লোকজনকে চাকরি দেওয়ার জন্য, অথবা এই ধরনের আরও কিছু বিষয় উনি বললেন। তো এইটা আপনি পরিস্থিতিটা দেখুন এখন। হ্যাঁ, ব্যবসায়ীরা হয়তো গভর্নমেন্টের কাছে এই পরিস্থিতির প্রভাবটা আমাদের ব্যবসা বাণিজ্যে কি পড়ছে, এটি মানে আপনার কাছ থেকে আমার লাস্ট কোশ্চেন। এখানে এটার ইমপ্যাক্ট ওনারা কি বলছেন? এখানে ব্যবসা বা যদি এটা চলতে থাকে এইভাবে, এটা যদি ঠিক নিয়ন্ত্রণে আনা না যায় তাহলে কি হবে? একটা প্রতিষ্ঠান যখন স্বাভাবিকভাবে ব্যবসা করতে পারবে না, ধরুন একটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা যখন হত্যার হুমকি পান, তারপরে একটা প্রতিষ্ঠান যদি স্বাভাবিকভাবে না চলবে, কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যদি কনফিডেন্স না থাকে, তাহলে তো স্বাভাবিকভাবেই ব্যবসা বাণিজ্যের স্বাভাবিক পরিবেশ। প্রথমত আপনি স্বাভাবিক যে দাম পাওয়ার কথা হয়তো সেই দাম পাচ্ছেন না, আপনাকে দিতে বাধ্য করছেন, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে এই যে সারা দেশে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা, উদ্বেগ তৈরি হয়, এটি কিন্তু তার কনফিডেন্স নষ্ট করে। আমরা কিন্তু এমনিতেই বিজনেস কনফিডেন্সের যে সূচক ইন্টারন্যাশনালি, বাংলাদেশ তো আর বাংলাদেশের ব্যবসা না, এটা হলো ইন্টারন্যাশনাল ব্যবসায়ের যে সাপ্লাই চেইনের একটি অংশ। তো সেখানে এইখানে তাদের কনফিডেন্স নষ্ট হয়ে যাচ্ছে, এবং এই ইনফরমেশন বিদেশি বিনিয়োগকারীদের কাছে যায়। বিদেশি বিনিয়োগকারীদেরও যখন তারা এটা শুনে যে বাংলাদেশে এরকম পরিস্থিতি আছে, তখন তারা যে সম্ভাব্য বিনিয়োগকারী যারা, তাদের মধ্যে তাদেরও তো কনফিডেন্স নষ্ট হয়, এখানে বিনিয়োগ করবে কি করবে না, তখন তারা এক ধরনের দোটানায় পড়ে যায়। এসব কারণেই যে বিনিয়োগ বাংলাদেশে আসে না, স্থানীয় বিনিয়োগ বা বিদেশি বিনিয়োগ, এগুলো তার অন্যতম কারণ। এবং আমরা কথা বলেছিলাম, যেমন টিআইবির ডক্টর ইফতেখারুজ্জামান, টিআইবির নির্বাহী পরিচালক, উনি বললেন যে বিএনপির নির্বাচনী ইশতেহারে আছে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করবে এবং অনিয়ম বা সব ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান বিএনপির থাকবে। তো তাহলে বিএনপিকে এখন সেই স্পষ্ট করতে হবে, দেখাতে হবে, মাঠ পর্যায়ে সে বার্তাটা দিতে হবে। এখন মানে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি সেটি বাস্তবায়ন খেয়াল করবেন, বিএনপির দল থেকে, শীর্ষ পর্যায় থেকে কিন্তু এক ধরনের অবস্থান আছে। রিসেন্টলি কিন্তু এই ধরনের অভিযোগে একজন
স্থানীয় এই ময়মনসিংহের ভালুকারী স্থানীয় সংসদ সদস্যকে শোকজ করা হয়েছে, এবং উনি এর আগেও কিন্তু একবার ওনাকে শোকজ করা হয়েছিল, ওনার দলের পদবিও কিন্তু স্থগিত করা হয়েছিল। তারপর উনি আবার নমিনেশন পেলেন, আবার সেম অভিযোগ ওনার বিরুদ্ধে আবার আসলো, এখন আবার নতুন করে ওনাকে শোকজ করা হয়েছে। এখন বার্তাটা বিএনপির পক্ষ থেকে আছে, বিএনপির নাম ধরে অনেক আছে না যে বিএনপির নাম দিয়ে এখন নতুন করে দলের মধ্যে ইস্যুটা হলো বিএনপিকে এসব বিষয়ে জিরো টলারেন্সে যেতে হবে এবং কঠোর বার্তা দিতে হবে, যাতে বিএনপির নাম দিয়ে কেউ এই ধরনের কর্মকাণ্ড করলে তিনি যাতে রেহাই না পান। আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর বার্তা দিতে হবে যে যিনি অপরাধী হন, তিনি যে দলেরই হন, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা যদি এটি করা হয়, তাহলে এই যে এখন এক ধরনের বিশৃঙ্খলা চলছে এটি কন্ট্রোলে আসবে। আর যদি এটি না করতে পারে তাহলে দেখবেন যে কন্টিনিউ বাড়বে, এবং বিটিএমএ প্রেসিডেন্ট সেটিই বললেন যে আমরা আশঙ্কা করছি সামনের দিনগুলোতে এটি আরও বাড়তে পারে। ফলে এখনই এই মুহূর্তে এই যে চাঁদাবাজ গ্রুপ আছে বিভিন্ন এলাকায়, এটা কিন্তু শুধু একটি এলাকায় না, এখন নানান এলাকায় ছড়ায় ছিটিয়ে এটি তৈরি হচ্ছে, নতুন মেরুকরণ হচ্ছে, তাদেরকে কন্ট্রোল করতে হবে। অন্যথায় কিন্তু এই সামনের দিনগুলোতে এটি আরও বাড়বে এবং বিএনপির জন্য এটি এক ধরনের বদনাম হয়ে যাবে। সুতরাং বিএনপি নেতৃত্বকেও এটি বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। ধন্যবাদ রিয়াদ ভাই আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা রিয়াদ ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে শিল্পাঞ্চলগুলোতে কী ধরনের ঘটনা ঘটছে। আর শিল্পাঞ্চলের বাইরেও কিন্তু আমরা খবর পাচ্ছি বিভিন্ন বাজারে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এই ধরনের ব্যক্তিরা গিয়ে তাদের সুবিধাগুলো চাচ্ছে বা তারা প্রভাব খাটিয়ে তারা ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজেদের সুবিধা অথবা নগদ টাকা তারা চাচ্ছে। এই ধরনের ঘটনা আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুনছি। রিয়াদ ভাই যেটি বলছিলেন সেটি আমাদের কথা, যে বিএনপি তার নির্বাচনী ইশতেহারে ব্যবসা পরিবেশ উন্নয়নে বিনিয়োগ নিশ্চিত করার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারকে জিরো টলারেন্স অবস্থানে থাকতে হবে। এখানে যাতে সরকার কোনো ধরনের ছাড় না দেয়, সেটি আমাদের প্রত্যাশা। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে ধন্যবাদ। টিভিএস এর সঙ্গে থাকবেন।